গল্পের শুরুতে আমাদেরকে একটা ছোট্ট বাচ্চা এবিকে দেখানো হয় যে কিনা অনেক শীতের রাত্রে ভায়োলিন বাজাচ্ছিল। আশেপাশের অনেকেই তাকে টাকা দিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল। সেখানে একজন গ্র্যান্ডমা এবং গ্র্যান্ডফাদার আসে। এত ছোট বাচ্চা এত শীতের মধ্যে কাঁপছিল আর ভায়োলিন বাজাচ্ছিল, এটা দেখে তাদের অনেক বেশি মায়া হয়। তাই তারা এবিকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করছো? এবি তাদেরকে বলতে শুরু করে সে তার মাকে সাহায্য করতে চায়। আমাদের এবির মা লিলিকে দেখানো হয় সে কিনা কোনো রেসপন্সই করছিল না, সে একটা হুইল চেয়ারে বসেছিল। এবি এত বেশি কষ্ট এই কারণে করছিল কারণ সে তার মাকে চিকিৎসা করাতে চায় এবং তাকে সুস্থ করতে চায়, এই কারণে তার অনেক টাকার প্রয়োজন। বর্তমানে এবি সবাইকে বলছিল সে তার মাকে হসপিটালে নিয়ে যেতে চায় এবং তার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করতে চায়। সবাই তো তার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং তাদের কাছে যত টাকা ছিল তাকে দিতে শুরু করে। তখনই সেখানে অনেক স্পিডে একটা গাড়ি আসতে শুরু করে। সে গাড়ি থেকে জেসি নামের একটা মেয়ে বেরিয়ে আসে আর তার এই চিন্তা ছিল তার গাড়িতে আবার কোনো দাগ লাগেনি তো। এবি তো সেখানে জেনিকে বলতে শুরু করে, আপনার গাড়ির কারণে একটু হলে আমার মায়ের ধাক্কা লাগতো। জেনি তো এবির উপর চিল্লাতে শুরু করে আর বলে, ধনী মানুষ দেখা মাত্রই ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছ। তোমাদের মতো মানুষকে আমি খুব ভালোভাবেই চিনি, আমি এখানে কোনো কিছুই করিনি, তাই আমার উপর অভিযোগ তুলবে না। জেনি তো সেখানে এবির সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছিল। গ্র্যান্ডমা বলতে শুরু করে, দোষ তোমার ছিল, তোমার গাড়ি অনেক বেশি স্পিডে আসছিল, স্পিডের সীমাই তো ছাড়িয়ে ফেলেছিল, আর একটু হলে এবির মা তো মারাই যেত। খারাপ হয়ে যায়। সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর তার লোকদেরকে নিয়ে সাথে করে তাকে নিয়ে যায়। বর্তমানে আমাদেরকে হুয়োকে দেখানো হয় সে ভাবছিল, আমি এখন আমার সেই ভালোবাসার মানুষটাকে খুঁজতে এসেছি যাকে এখন আমি সব থেকে বেশি ঘৃণা করি। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে, আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু ম্যাডামকে কোথাও খুঁজে পাইনি। হুয়ো তাই সব রিপোর্টারকে লিলির নাম বলতে শুরু করে যাতে তারা তাকে সাহায্য করে তাকে খুঁজতে। কিছুক্ষণের মধ্যে তারা লিলির ব্যাপারে একটা তথ্য পেয়ে যায় আর সেখানে যাওয়ার জন্য হুয়ো বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে এবিকে দেখানো হয় যেখানে সে অনেক বেশি কান্নাকাটি করছিল কিন্তু জেনির মন তখনও গলে না, সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। তাই এবি বলতে শুরু করে, আমার বাবা যখন এখানে আসবে তোমাকে ছাড়বে না। জেনি তখন এবির ওপর হাসতে শুরু করে আর বলে, তোমার আবার বাবা আছে নাকি? তোমার বাবা যদি থাকতো তাহলে তোমাদের সাথেই থাকতো, তোমাদের কখনোই ভিক্ষুকের মতো এখানে রাস্তায় ছেড়ে দিত না। তার এত খারাপ খারাপ কথা নিষ্ঠুর ব্যবহার দেখে এবি তো সেখানে আরো বেশি কান্নাকাটি করছিল। সবাই তো জেনিকে থামানোর এবং বোঝানোর অনেক চেষ্টা করছিল কিন্তু সে কারো কথাই শুনছিল না। এসব দেখে তো লিলি কোনো কিছু করতেও পারছিল না, সে কান্না করছিল। তখনই হঠাৎ করে সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে আর সেখান থেকে মিস্টার হুয়ো বেরিয়ে আসে। তাকে দেখা মাত্রই এবি তাকে বাবা বলে রাখতে শুরু করে। জেনি তো সেখানে তাকে বলতে শুরু করে, সে আমাদের এই কান্ট্রির সব থেকে বড় লোক, সে কিভাবে তোমার বাবা হতে পারে, আর এখন তুমি দেখবে আমি তোমার সাথে কি করব। কিন্তু জেনি যখন হুয়োকে দেখতে পায় সে তাকে আগে থেকেই চিনে, তাই সে তার কাছে চলে যায়। জেনির সেখান থেকে যাওয়া মাত্রই সেখানে সবাই চলে আসে এবিকে সাহায্য করতে আর তারা তো এবি এবং এবির মাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। অন্যদিকে জেনি তো হুয়োকে অনেক বেশি ইমপ্রেস করার চেষ্টা করছিল আর তার সাথে অনেক বেশি ঘষাঘষি করছিল কিন্তু হুয়ো তাকে একেবারে পাত্তা দেয় না আর বলে, আমি একটা কাজের কারণে এখানে এসেছি, তাই আমাকে বিরক্ত করবে না। কিন্তু হুয়ো সেখানে সে ভাঙা ভায়োলিনটা দেখতে পায় আর সে জানতো সেটা লিলির ভায়োলিন। হুয়োর সাথে হান ছিল, সে বলতে শুরু করে, সেটা কখনোই সে ভায়োলিন হতে পারে না, এই ভায়োলিনটা দেখো কত বেশি পুরনো আর দেখে মনে হচ্ছে অনেক বেশি কম দামি। তাছাড়া ভায়োলিনটা ভাঙা, কেউ কারো ভায়োলিন কিভাবে এরকম ভাবে রাখতে পারে? অন্যদিকে লিলির শরীর তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর সে অজ্ঞান হয়ে যায় আর তার মুখ থেকে রক্ত পড়ছিল। এবি তো অনেক বেশি কান্না করতে শুরু করে, সবাই তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল। হুয়ো সেখানে যাবে কিন্তু হান তাকে বলতে শুরু করে, তাদের মামলা তাদেরকেই দেখতে দাও, আমাদের তাদের বিষয়ে যাওয়া একেবারেই উচিত হবে না। হুয়ো ভাবছিল লিলি তো অনেক বড়লোক একটা জীবনযাপন করতে চেয়েছিল, তাহলে সে এরকম জায়গায় কি বা করবে। দূর থেকে হুয়ো সেখানে সে বাচ্চাটাকে দেখতে পেয়েছিল আর সে তাকে দেখার পর থেকে তার একটা টান অনুভব করছিল আর বলছিল, বাচ্চাটার জন্য আমার খারাপ লাগছে। হান তাকে বলে, বাচ্চার কথা ছাড়ো, গ্র্যান্ডপা তো অনেক দিন ধরে তোমার বাচ্চার অপেক্ষা করছে কারণ সে তোমার বাচ্চাকে নিয়ে খেলতে চায় কিন্তু তুমি তার কোনো কথাই শুনছো না। হুয়ো বলতে শুরু করে, আমি আগে স্পষ্টভাবে বলে দিয়েছি আমি বিয়ে করতে একেবারেই রাজি না। আর হুয়ো তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে, পুরো দেশের মধ্যে ছড়িয়ে দাও আমি আমার গোপন মিলার মধ্যে ভায়োলিন প্রতিযোগিতা রাখতে চলেছি, যে ভায়োলিন প্রতিযোগিতার মধ্যে সব থেকে বেশি ভালো করতে পারবে তাকে আমি পুরস্কার দিব। তাই যারা যারা ভায়োলিন বাজাতে পারে তারা যাতে সেই জায়গায় চলে আসে, যে প্রতিযোগিতা জিততে পারবে তাকে আমি 100 মিলিয়ন টাকা উপহার হিসেবে দিব। আসলে হুয়ো ভেবেছিল সেই জায়গায় লিলি আসবে আর সে তাকে খুঁজে পাবে আর প্রতিশোধ নিবে। আর হুয়ো তো ভেবেই নিয়েছে 100 মিলিয়ন টাকার লোভে সে নিশ্চয়ই সেখানে আসবে।
অন্যদিকে এবি তো অনেক বেশি কান্নাকাটি করেছিল আর সবাইকে বলছিল আমাকে সাহায্য করুন, আমি যাতে মাকে হসপিটালে নিয়ে যেতে পারি। সবার সামনে নীল ডাউন হয়ে সে সবার কাছে রিকোয়েস্ট করেছিল। গ্র্যান্ডপা গ্র্যান্ডমা এবং আশেপাশের সবাই তখন তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তো গ্র্যান্ডপা গ্র্যান্ডমার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ এত ছোট একটা বাচ্চার কত কিছু সাফার করতে হচ্ছে। এবি তো ডাক্তারকে জিজ্ঞেস করে আমার মায়ের কি হয়েছে। ডাক্তার তো এবিকে বলতে শুরু করে সব কিছু ডেলিভারির কারণে হয়েছে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় লিলি যেদিন এবিকে জন্ম দিয়েছিল সেদিন তার পেছনে অনেকগুলো লোক পড়েছিল আর লিলি তাদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। এই লোকেরা কারা ছিল এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। লিলি জীবন বাঁচানোর জন্য সমুদ্রের পাশেই লুকিয়েছিল। লোকগুলো তাকে না খুঁজে পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সেখানে হঠাৎ করে লিলির অবস্থা অনেক বেশি খারাপ হতে শুরু করে আর তার পেটে অনেক বেশি ব্যথা করেছিল। তার অনেক বেশি রক্তক্ষরণ হয় আর সে এবিকে জন্ম দেয়। আর সে ভাবছিল হুয়ো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে তার কাছে ফিরে আসে। বর্তমানে ডাক্তার এবিকে বলতে শুরু করে তোমার মায়ের অনেক বেশি রক্তক্ষরণ হওয়ার কারণে তোমার মায়ের জরায়ুতে কিছু সমস্যা হয়েছে। তোমার মায়ের ভাগ্য ভালোই, কারণ এত বছর সে সুস্থভাবেই ছিল, কিন্তু এখন যদি চিকিৎসা করা না হয়, সার্জারি করা না হয়, তাহলে সে হয়তো মারাও যেতে পারে। এই কথা শুনে এবি তো সেখানে ডাক্তারকে বলতে শুরু করে সার্জারি করতে, কিন্তু সে বাচ্চা মানুষ তো জানতো না সার্জারির জন্য কত টাকা দিতে হয়। ডাক্তার সেখানে বলতে শুরু করে সার্জারি করার জন্য 1 মিলিয়ন টাকার দরকার। সেখানে এবি তো অনেক টেনশনে পড়েছে আর ভাবে সে 1 মিলিয়ন টাকা কিভাবে জোগাড় করবে। গ্র্যান্ডপা গ্র্যান্ডমা তারা অনেক বেশি চিন্তায় ছিল। এবি বলে আমি গান গাইতে পারি, ভায়োলিন প্লে করতে পারি আর নষ্ট জিনিস ঠিকও করতে পারি, আমি আমার মায়ের জন্য টাকা উপার্জন করেই ছাড়বো। যাই হয়ে যাক না কেন আমি আমার মাকে সুস্থ করেই ছাড়বো। তখনই টিভির মধ্যে খবরে বলা হচ্ছিল মিস্টার হু একটা ভায়োলিন প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে জিতলে 100 মিলিয়ন টাকা দেওয়া হবে। গ্র্যান্ডপা গ্র্যান্ডমা এবং এবি তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এটা তাদের কাছে একটা সুযোগ ছিল। কিন্তু এবি তো অনেক বেশি স্যাড হয়ে যায় আর বলতে শুরু করে আমার ভায়োলিন তো ভেঙে গেছে, আমি কিভাবে পার্টিসিপেট করব। এটা আমার মায়ের ভায়োলিন ছিল যেটা কিনা ভেঙে গেছে, তাছাড়া আমি ভায়োলিন ছাড়া অন্য কোনো কিছুই বাজাতে পারি না। তারাও টেনশনে পড়ে যায়। তারপর আমাদেরকে এবিকে দেখানো হয় যে কিনা বোতল কুড়াতে গিয়েছিল, কারণ তারা যে কোনোভাবেই তার মাকে বাঁচানোর জন্য টাকা জোগাড়খানে গিয়ে পারফরমেন্স দেখাতে পারো। এবি তো অনেক বেশি ইমোশনাল হয়েছে আর সে নীল ডাউন হয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ সে এবং তার মা একা ছিল না, তারাও তাকে অনেকভাবে সাহায্য করেছিল। এবি সেখানে সবাইকে অনেক বেশি সম্মান জানাচ্ছিল। তারা সবাই তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তারা সবাই মিলে এবিকে অনেক বেশি আদর করতে শুরু করে আর বলে তুমি তো আমাদের নাতনির মতো। তারপরের দিন এবি তার গ্যাংদেরকে নিয়ে চলে যায় সে প্রতিযোগিতায় যাওয়ার উদ্দেশ্যে। তারা সবাই তো একটা বড় গাড়িতে বসে সেখানে চলে যায়। এবি গিয়ে সেখানে তার নাম বলে। তারপর তারা সবাই মিলে ভেতরে যাচ্ছিল, কিন্তু গার্ড সবাইকে থামিয়ে দেয় আর বলে এখন অনেক বেশি মানুষের রাশ, তাই আমাদের ক্ষমা করবেন, আমাদের অনেক বেশি রেস্ট্রিকশন রাখতে হচ্ছে। তাই যে কম্পিটিশনের মধ্যে ভাগ নিয়েছে তাকে শুধুমাত্র ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তারা সবাই রাজি হয়ে যায় আর তারা এবিকে অনেক বেশি সাহস দিতে শুরু করে আর বলে তুমি একদমই ভয় পাবে না, আমরা জানি তুমি আমাকে স্ক্যাম করার চেষ্টা করেছে, এটা সে বাচ্চা। সবাই তো সেখানে জেনের কথাই বিশ্বাস করছিল আর সেখানে তারা গার্ডকে ডাকে। গার্ড তখন সেখান থেকে এবিকে ধরে নিয়ে যায়, কিন্তু এবি তো অনেক বেশি আকুতি মিনতি করেছিল আর বলছিল প্লিজ আমাকে এই জায়গায় থাকতে দিন, আমি আপনাকে কিছুই বলবো না, আমি এই জায়গায় কম্পিটিশনে ভাগ নিতে চাই আর আমার মায়ের চিকিৎসা করাতে চাই, প্লিজ আমাকে থাকতে দিন। কিন্তু জেনির মন তো একদমই গলে না। সেখানে এবি তাকে বলতে শুরু করে আমি নীল ডাউন হয়ে আপনার কাছে ক্ষমা চাইবো, কিন্তু দয়া করে আমাকে বের করবেন না। জেনির বন্ধু বান্ধবীদের তার জন্য খারাপ লাগছিল, কিন্তু তারা জেনির জন্য কোনো কিছুই করতে পারছিল না। জেনি তার কোনো কথাই শোনে না, তাকে বের করতে বলে। তারপর সব গার্ডেরা মিলে তাকে বাইরে ছেড়ে দিয়ে আসে। এবি তো সেখানে অনেক বেশি কান্না করতে শুরু করে। বাইরে তো এবির জন্য গ্র্যান্ডপা গ্র্যান্ডমা এবং আন্টি আঙ্কেল দাঁড়িয়েছিল। তা বলেছে আমি ভায়োলিন বাজাতে পারবো না, আমি ভায়োলিন বাজানোর যোগ্যতা রাখি না, এখন আমি আমার মায়ের চিকিৎসা কিভাবে করাবো। তাদের তো সেখানে এবির জন্য অনেক বেশি খারাপ লাগছিল আর তাকে বলতে শুরু করে তুমি এখানেই বাজাও, আমরা তোমার বাজানো শুনবো আর তোমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবো। এবি তখন সেখানে আরো বেশি কান্না করছিল আর সে ভায়োলিন বাজাতে শুরু করে। এবি তো ইমোশনাল হয়ে গান গাচ্ছিল আর ভায়োলিন বাজাচ্ছিল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় লিলি কিভাবে আগে ভায়োলিন বাজাতো এবং সে তার মাকে ভায়োলিন বাজাতে দেখতো এবং তার মারটা দেখে দেখে সে আস্তে আস্তে সবকিছুই শিখে নিয়েছিল। এবি তো সেখানে তার মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল আর সে কত বেশি কষ্ট করেছে সবকিছু তার মনে পড়ছিল আর সে গান গাইছিল আর ভায়োলিন বাজাচ্ছিল। অন্যদিকে তো আমাদেরকে হুয়োকে এবং তার গ্র্যান্ডপাকে দেখানো হয়। গ্র্যান্ডপা সেখানে হুয়োকে বলছিল তুমি হুয়ো পরিবারের উত্তরাধিকার এবং ভবিষ্যতে তুমি সবকিছু সামলাবে, আর তুমি এখন এই সবকিছু করছো। 6 বছর আগে তোমার ব্রেন ক্যান্সার ছিল, কিন্তু লোকজন এসবের ব্যাপারে একদমই জানতো না। তারা তো জানতো তোমার অনেক বেশি টাকা আছে,
তাছাড়া তুমি সেই লিলি নামের মেয়েটাকে এখনো খুঁজতে চাও? সে যখন জানতে পেরেছিল তোমার ব্রেন ক্যান্সার তখন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এতেই বোঝা যায় তার আসল রূপ কি। তারপরেও তুমি কেন তাকে খুঁজতে চাইছো? এই সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি করে বিয়ে করো এবং আমাকে নাতি নাতনির মুখ দেখাও। হুয়ো তাকে বলতে শুরু করে। আপনারা যদি হুয়ো অনেক বেশি শকড হয়ে যায়, আর সে ভাবছিল 5 বছর আগে সে গর্ভবতী ছিল আর সে তো কিউট একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। হুয়ো তো সেখানে কোনো কিছুই বুঝতে পারছিল না, কিন্তু গ্র্যান্ডপা তো অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে তখন এবির চুল নেয় আর হুয়োর চুল নেয় আর বলে ডিএনএ টেস্ট করতে। তখনই সেখানে জেনি চলে আসে আর সে হুয়োকে দেখে খুশি হয়ে যায়, আবারও তার সাথে গিয়ে চিপকা চিপকি করতে শুরু করে। কিন্তু সে যখন এবিকে আবারও বাইরে দেখতে পায় তাকে ছোট্ট ভিক্ষুক বলে ডাকতে শুরু করে। হুয়ো তাকে জিজ্ঞেস করে ছোট্ট ভিক্ষুক? তখন সে বলে হ্যাঁ, কালকে সে আমার সাথে স্ক্যাম করার চেষ্টা করেছিল। কালকে আমি তাকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছিলাম, কিন্তু সে আজকেও এখানে চলে এসেছিল। তাকে আজকেও আমি অনেক ভালো শিক্ষা দিয়েছি, তারপরও এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। গ্রামের সবাই তো জেনির বিরুদ্ধে কথা বলছিল, কিন্তু তার কোনো কিছুই যায় আসছিল না। জেনি তো অনেক বেশি রেগে যায় আর সে এবিকে গিয়ে মারতেই চাচ্ছিল এবং মেরে তাড়াতে চাচ্ছিল, কিন্তু হুয়ো তার হাত ধরে ফেলে। হুয়ো তো সেখানে জেনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ সে অনেক খারাপ ব্যবহার করেছিল আর বলছিল এবির কাছ থেকে দূরে থাকতে। গ্র্যান্ডপা তো সেখানে বলতে শুরু করে তাকে এখান থেকে বের করো। জেনি তো ভাবছিল এবিকে বের করতে বলছে, কিন্তু সে বলে না, তাকে না, তোমাকে বের করতে বলেছি। জেনি তো কোনো কিছুই করতে পারে না, তাকে গার্ডেরা ধরে সেখান থেকে বের করে দেয় আর সে কোনো কিছু বুঝতেও পারে না। জেনি তো চিল্লাতে শুরু করে, কিন্তু তার কথা কেউই শোনে না। কিন্তু হঠাৎ করে এবির শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে যায়। হো, গ্র্যান্ডপা এবং হান মিলে তাড়াতাড়ি করে তাকে বাড়িতে নিয়ে যায়। ডাক্তার এসে চেক করে আর বলে বাচ্চাটার শরীরে অনেক বেশি পুষ্টির অভাব, তাছাড়া অনেক সময় ধরে হয়তো সে ভালোভাবে খাবার খায়নি, এই কারণে তার শরীর অনেক বেশি দুর্বল। তাছাড়া তার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, তাছাড়া তার কাপড়ও তো অনেক ছিঁড়া। ততক্ষণে সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে। সেখানে তো আমাদের হুয়ো অনেক বেশি না, সে রাস্তার মধ্যে ভায়োলিন বাজায় আর টাকা সংগ্রহ করে। তাছাড়া সে প্লাস্টিকের বোতলও কালেক্ট করে। এতে বোঝাই যাচ্ছে সে ভিক্ষুকের মতো জীবনযাপন করে। এসব শোনার পর তো গ্র্যান্ডপার অনেক বেশি খারাপ লাগছিল আর বলছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না হুয়ো পরিবারের ব্লাড লাইন এত কষ্টে জীবনযাপন করতো। সে এরকম কি ভুল করেছিল তাকে এত কষ্ট করে জীবনযাপন করতে হয়েছিল? হুয়ো তো কিছুই বুঝতে পারছিল না আর ভাবছিল লিলি কেমন মা, সে তার বাচ্চাকে দিয়ে কিভাবে এত কষ্টের কাজ করাতে পারে, আর সে কিভাবে এত বেশি নিষ্ঠুর মা হতে পারে। ততক্ষণে সেখানে এবির জ্ঞান ফিরে আসে আর সে তাদেরকে ধন্যবাদও জানাচ্ছিল আর তাদের কাছে ক্ষমাও চাচ্ছিল, কারণ তার ময়লা কাপড়ের জন্য তাদের বিছানা নোংরা হয়ে গেছে। গ্র্যান্ডপা তো এবিকে বলতে শুরু করে তুমি এখানেই থাকো, আর তোমার সরি বলার একেবারেই দরকার নেই, কারণ আমি তোমার বড় বাবা হই। এবি তো খুশি হয়ে যায়। গ্র্যান্ডপা সেখানে তার বাবাকে দেখায় আর বলে এটা তোমার বাবা, কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছিল না। গ্র্যান্ডপা তখন তাকে রিপোর্ট দেখায় আর বলে ও হচ্ছে তোমার বাবা। এবি বলতে শুরু করে আপনারা যেহেতু বলছেন সত্য কথাই বলছেন, আর সে হুয়োকে জড়িয়ে ধরে আর বাবা বলে ডাকে। আর সে জড়িয়ে ধরে হুয়োকে বলতে শুরু করে সবার প্যারেন্টস আছে, কিন্তু আপনি কখনোই আমার সাথে দেখা করতে আসেননি। আমার জন্মের সময়ও আপনি কখনো আমার সাথে দেখা করতে আসেননি, কিন্তু আমি অনেক খুশি। অবশ্যই আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি, মেয়ে আছে। তোমাকে এখন আমি দুনিয়ার সব খুশি দিব। আর তাকে ওয়াদা করে আমি সব সময় তোমাকে অনেক বেশি ভালোবাসা দিব। গ্র্যান্ডপা বলতে শুরু করে তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিব, তুমি যদি চাঁদ তারা চাও তাহলে আমরা তোমাকে সেটাও এনে দিব। এবি যখন তাকে বড় বাবা বলে ডাক দেয় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। গ্র্যান্ডপা তাকে কোলে নিতে চাচ্ছিল, কিন্তু হুয়ো তাকে ধরে ফেলে আর বলে ড্যাডি ফার্স্ট। কথা বলে সে আগে তাড়াতাড়ি করে তাকে নিয়ে যায় আর তাকে একটা রাজকুমারীর জামা পরায়। আর তারা তো সব মেয়েদেরকে বলতে শুরু করে এবির যা যা লাগবে সবকিছুর দেখাশোনা করতে। তারা সবাই তো সেখানে এবিকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানাতে শুরু করে। তারপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে তারা সবাই মিলে খাবার খেতে বসেছিল। এবি যখন সেখানে এতগুলো খাবার একসাথে দেখে তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তার মায়ের জন্য তার অনেক চিন্তা হচ্ছিল। আর সে ভাবছিল এখানে সে মজার মজার খাবার খাচ্ছে, কিন্তু তার মা হসপিটালে একা। কিন্তু এবি সেখানে বুঝতে পারে তার বাবা অনেক বেশি বড় লোক, তার বাবা তাকে সাহায্য করছে। আর সে ভাবছিল টাকার জন্য সে তার বাচ্চাকে দিয়ে কাজ করাতো, আর সে এবিকে ইচ্ছে করে এখানে পাঠিয়েছে যাতে সে টাকা নিতে পারে। এবি তো খুলে সবকিছু বলতেই যাবে, কিন্তু গ্র্যান্ডপা তখন তার কার্ড বের করে তাকে দিতে শুরু করে আর বলে তোমার যত টাকা লাগবে তুমি তত টাকা নিতে পারো, আমি তো আছি, তোমার যা লাগবে আমাকে বলবে। কিন্তু এবি তখন খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে এটার মধ্যে কি 1 মিলিয়ন টাকা আছে? গ্র্যান্ডপা তাকে বলে 1 মিলিয়ন কেন, এর থেকে বেশি টাকা তুমি এটা দিয়ে তুলতে পারবে। সে খাতা কলম নিয়ে লিখতে শুরু করে। সে গ্র্যান্ডপার কাছ থেকে 1 মিলিয়ন টাকা নিয়েছে, সে টাকা উপার্জন করে তাকে সে টাকা ফিরিয়ে দিবে। গ্র্যান্ডপা তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ভাবে সে কত বেশি বিশ্বাসী একটা মেয়ে। কিন্তু এই সব কিছু দেখার কারণে ওর তো অনেক বেশি খারাপ লাগছিল আর তার লিলির প্রতি রাগ আরো বেশি বেড়ে যাচ্ছিল। আর সে ভাবছিল লিলি কত বেশি নিষ্ঠুর হতে পারে, সে তার মেয়ের সাথে কিভাবে এরকম করতে পারে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে তাদের সব কার্ড ফ্রিজ করে দিতে।
যাতে তার অনুমতি ছাড়া কেউই তাদের কার্ড থেকে টাকা আদান প্রদান করতে না পারে। যদি বাজার সদাইও আনতে হয় তাহলে আমার অনুমতি নিয়ে তারপর যেতে হবে, কিন্তু আমার অনুমতি ছাড়া যাতে কেউই টাকা তুলতে না পারে। এবি তো কান্না করতে শুরু করে আর বলে, কেন তুমি মাকে টাকা দিতে চাচ্ছ না? ও তো এবিকে বলতে শুরু করে, তুমি তোমার মাকে মা বলা বন্ধ করে দাও, সে মা বলার যোগ্যতা রাখে না। তোমার মতো ছোট বাচ্চাকে দিয়ে তোমার মা এত সব কাজ করায় আর তোমাকে এরকম ভাবে ছেড়ে দিয়েছে, তাই তুমি তার ব্যাপারে একেবারেই ভেবো না, তুমি শুধু আমার কথা ভাবো যে তোমার বাবা আছে। এ কথা শোনা মাত্রই তো এবি অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে আর বলে, আমার মা একদমই এরকম না, মার ব্যাপারে আপনি সব খারাপ খারাপ কথা বলছেন, মা তো আমাকে আর আপনাকে অনেক বেশি ভালোবাসে। গ্র্যান্ডপা তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে শুরু করে, তোমার এত সাহস, এত ছোট বাচ্চার সামনে তুমি এসব কথাবার্তা বলছো? এসব কথাবার্তা তাকে বলা কি এত বেশি জরুরি ছিল? আর তাকে বাড়ি থেকেই বের করে দেয়। অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে চাচ্ছিল কিন্তু গ্র্যান্ডপা তাকেও বের করে দেয়। গ্র্যান্ডপা তারপর এবিকে শান্ত করাতে শুরু করে, কিন্তু এবি কান্না করছিল আর বলছিল কেন বাবা মাকে একেবারেই ভালোবাসে না। গ্র্যান্ডপা তাকে বলতে শুরু করে, তুমি তোমার বাবার কথা একেবারেই কান দিও না, তোমার বাবা তোমার মাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে ভুলে এসব কথাবার্তা বলে ফেলেছে, তুমি একেবারে এসব কথায় কান দিও না। অন্যদিকে বাইরে আমাদেরকে হুয়োকে দেখানো হয় যে কিনা তার অ্যাসিস্ট্যান্টকে তার সাথে করে না নিয়েই গাড়িতে চলে যায়। আর সে একটা লং ড্রাইভে গিয়েছিল যেখানে তার পাস্টের অনেকগুলো মেমোরি মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার এবং লিলির দেখা প্রথম কোন জায়গায় হয়েছিল আর কিভাবে হয়েছিল। হুয়ো একটা গার্ডেনের মধ্যে বই পড়ছিল আর সেই জায়গায় আমরা লিলিকে দেখতে পাই, সে ভায়োলিন বাজাচ্ছিল। আশেপাশে সব বাচ্চাদের তার ভায়োলিন বাজানো অনেক বেশি ভালো লাগছিল, সব বাচ্চারা তাকে অনেক বেশি অনুপ্রাণিত করছিল, তাই সে অনেকক্ষণ ধরেই ভায়োলিন বাজাচ্ছিল এবং তাকে মনোযোগ দিয়ে হুয়ো দেখছিল, কারণ তাকে প্রথম দেখে সে তাকে ভালোবেসে ফেলেছিল। হুয়ো তো মনোযোগ দিয়ে তাকেই দেখছিল, তখনই হুয়োর বন্ধুরা চলে আসে আর দেখেই বুঝতে পারে সে লিলিকে পছন্দ করে ফেলেছে। তখনই সেখানে লিলির বান্ধবী মিনিও চলে আসে আর তাদের সাথে পরিচয় করায়। লিলি আর হুয়ো তো একে অপরকে দেখে অনেক বেশি শাই ফিল করছিল। মিনি সেখানে লিলিকে ধাক্কা দেয় আর হুয়োকে তার বন্ধুরা ধাক্কা দিয়ে চলে যায়, এরকম ভাবে তাদের প্রথম দেখাই হাগ হয়ে যায়। বর্তমানে হুয়ো গাড়ি চালাচ্ছিল আর ভাবছিল সে কখনো ভাবতেও পারেনি লিলি তাকে ধোকা দিয়ে চলে যাবে। হুয়ো যতই দেখানোর চেষ্টা করুক না কেন সে লিলিকে অনেক বেশি ঘৃণা করে, কিন্তু সে এখনো তাকে ভালোবাসে আর ভুলতে পারেনি। হুয়ো তো স্ট্রেসের কারণে সেখানে স্মোক করতে শুরু করে আর সে লিলির নাম্বারে কল করে তাকে বলতে শুরু করে, তোমার কত টাকা চাই আমাকে বলো, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, আমি তোমাকে সব টাকাই দিব, কিন্তু তুমি মেয়ের সাথে এরকম করতে পারবে না। কিন্তু কল তো অটো ফ্রিজ হয়ে গিয়েছিল কারণ কেউ কল ধরছিল না। হুয়ো তখন সেখানে আরো বেশি ভেঙে চুরে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই আর আমার মা সব থেকে বেস্ট। সেখানে হুয়ো ভাবছিল লিলি তাকে কি এরকম খাইয়ে দিয়েছে এখনো সে তাকে বেস্ট মা ভাবছে। তারা নোটিস করে তার এবির জন্য যে জামা এনেছিল সে জামা সে নেয়নি, সে তার আগের জামা কাপড় পরেই চলে গেছে। গ্র্যান্ডপা তো হুয়োর প্রতি অনেক বেশি চিল্লাচিল্লি করেছিল আর বলছিল, তোমার জন্য কি টাকা বেশি বড় নাকি তোমার মেয়ে? 1 মিলিয়ন টাকা তো আমাদের জন্য কোনো কিছুই ছিল না, কিন্তু তুমি তোমার মেয়ের কথা না ভেবে সে 1 মিলিয়ন টাকার কথাই ভাবলে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে, আমি খোঁজ নিয়েছি এবি নাকি হসপিটালে আছে। হুয়ো তো ভাবতে শুরু করে এবি হসপিটালে কি করছে। গ্র্যান্ডপা তাকে বলতে শুরু করে, গেলে তো জানতেই পারবে, তাড়াতাড়ি চলো নাকি আমি মারা যাব, তুমি এই অপেক্ষা করছো। তারপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে আমাদেরকে এবিকে দেখানো হয় হসপিটালে সে তার মায়ের খেয়াল রাখছিল। লিলি তার মায়ের কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, মা আমি যথেষ্ট টাকা উপার্জন করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। মা জানো বাবার সাথে আমার দেখা হয়েছিল, আমি তো অনেক খুশি ছিলাম তাকে পেয়ে, কিন্তু সে বলে দিয়েছে আমি তোমার নাম একবারই নিতে পারবো না, তাই আমি তার বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি সব সময় তোমাকে রক্ষা করব তোমার পাশে থেকে। কিন্তু হসপিটালের লোকেরা চাচ্ছে আমরা যাতে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, কারণ আমাদের কাছে টাকা নেই। এবি তো বলতে শুরু করে, বিশ্বাস করুন আমি এরকম কোনো কিছুই করিনি। কিন্তু জেনি তো এবিকে নিয়ে অনেক বেশি টানাটানি করছিল, সেখানে নার্সও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কথাই শুনছিল না। জেনি তো সেখানে অনেক বেশি ধাক্কাধাক্কি করে, লিলি তাই হুইল চেয়ার থেকে পড়ে যায়। এবি তাই তাড়াতাড়ি করে জেনিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সে তার মায়ের কাছে চলে যায়। অন্যদিকে আমাদেরকে হুয়োকে দেখানো হয়, তারাও সেই দিকে আসছিল আর নার্সেরা তো সেখানে জেনিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু সে কারো কথাই শুনছিল না। নার্সেরা তো লিলিকে নিয়ে একটা সাইডের মধ্যে রাখার চেষ্টা করছিল। সেখানে জেনি অনেক বেশি রেগেছে এবং একটা রড নিয়ে এবিকে মারতেই যাচ্ছিল। তখনই সেখানে হুয়ো চলে আসে। হুয়ো তো জেনিকে থামায় আর তাকে এসে অনেক জোরে একটা থাপ্পড় মারে। গ্র্যান্ডপাও সেখানে অনেক বেশি রেগে যায় আর তাকে আরেকটা থাপ্পড় মারে। জেনি তো বলতে শুরু করে, এই ভিক্ষুক বাচ্চার জন্য আপনারা কিভাবে আমার সাথে এরকম করতে পারেন। গ্র্যান্ডপা তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কাকে ভিক্ষুক বলছো? সে আমার গ্রেট গ্র্যান্ড ওয়াটার হয় আর সে হুয়োর মেয়ে, তুমি কখনোই এত বেশি অসম্মান দিয়ে তার সাথে কথা বলতে পারো না, আর তুমি তার সাথে খারাপভাবে ব্যবহার
ব্যবহারও করতে পারবে না। এবি তো কান্না করতে শুরু করে আর বলে, আমি এই আন্টির কোনো ব্রেসলেটই চুরি করিনি, সে আমার উপর ভুল অভিযোগ তুলছে। প্লিজ আপনার আমার কথায় বিশ্বাস করুন, আমি সত্যিই চুরি করিনি। গ্র্যান্ডপা তাকে শান্ত করতে শুরু করে আর বলে, আমরা সবাই তোমার সব কথা বিশ্বাস করি, আর আমরা জানি তুমি কখনো এরকম কোনো কাজ করতে পারো না। এবি বলতে শুরু করে, আমি সত্যিই কোনো ব্রেসলেট চুরি করিনি, এই আন্টি আমার উপর ভুল অভিযোগ তুলছে। হুয়োকে দেখা মাত্রই হসপিটালের পুরো টিমই সেখানে চলে আসে আর তাকে গ্রিট করতে শুরু করে। হুয়ো তাকে বলতে শুরু করে, এখন কি হয়েছে সবকিছুর এক্সপ্লেনেশন আমি চাই, আর এই সম্পূর্ণ ঘটনার সিসিটিভি ফুটেজও আমি চাই। চ্যারি তো বলতে শুরু করে, সবকিছু যেতে দাও, আজকে যা কিছু হয়েছে আমি তাকে মাফ করে দিয়েছি, আমরা এই সব কিছু ভুলে যাই। হুয়ো তাকে বলতে শুরু করে, আমি তোমাকে কোনো কিছু বলতে বলিনি, তাই চুপ থাকো। ততক্ষণে টিম সেখানে চলে এসেছিল আর সিসিটিভি ফুটেজও সাথে করে নিয়ে এসেছিল, যেখানে দেখাই যাচ্ছিল জেনি তার পকেটের মধ্যে সে ব্রেসলেট রেখেছিল। সবাই তখন জেনিকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে আর তাকে পুলিশের কাছে দিয়ে দিতে চাচ্ছিল, কারণ সে বাচ্চাটাকে অনেক বেশি নির্যাতন করেছে। কিন্তু সে তো অনেক বেশি ক্ষমা চাইতে শুরু করে আর বারবার তার মায়ের নাম নিয়েছিল। গ্র্যান্ডপা সেখানে তাকে বলতে শুরু করে, এবার আমি তোমাকে শেষবারের জন্য যেতে দিচ্ছি, পরের বার যদি তুমি তোমার মাকেও নিয়ে আসো তারপর আমি তোমাকে ছাড়বো না, একথা মনে রেখো, যে জীবন দিতে পারে। বর্তমানে এই বিয়ে সবকিছুই তার বাবাকে বলছিল তার মা কত বেশি কষ্ট করেছে, তাই সে তার মাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে তার মাকে কখনোই ভুলতে পারবে না আর তাকে তার জীবন থেকে সরাতেও পারবে না। তারপর আমরা দেখতে পাই তাকে একটা রুমের মধ্যে শিফট করা হয়েছিল, সেখানে ডাক্তার এবং নার্স এসে তার যত্ন নিতে শুরু করে। সেখানে হুয়োকে দেখানো হয় সে কিনা লিলিকে দেখে অনেক বেশি কান্না করেছিল, কারণ সে তাকে যতই ঘৃণা করুক না কেন সে এখনো তাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু সে বুঝতে পারছিল না সে তো একটা বড়লোক জীবনযাপন করার জন্য তাকে ছেড়ে দিয়েছিল, তাহলে তার অবস্থা এরকম কেন হলো। তাছাড়া সে তো অনেক বিখ্যাত একজন আর্টিস্ট হতে চেয়েছিল, তাহলে তার অবস্থা কেন এখন এরকম। এবি তখন তাদের কাছে 1 মিলিয়ন টাকা চাইছিল, কারণ তার মায়ের সার্জারি করাতে হবে। তখন গিয়ে তারা বুঝতে পারে এবি কেন 1 মিলিয়ন টাকা চাইছিল, কারণ সে তার মায়ের চিকিৎসা করাতে চায়। হুয়ো তো ডাক্তারকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে সার্জারি করার ব্যবস্থা করুন। এবি তো খুশি হয়ে যায়, কারণ সে ভেবেছিল এবার তার মা বেঁচে যাবে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় তার সার্জারি হয়ে গিয়েছিল আর লিলি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। লিলি জ্ঞান ফিরলে এবিকে দেখতে পায় আর তাকে দেখে সে অনেক বেশি খুশি হয়। এবি তার মাকে বলতে শুরু করে, মা আমি তোমাকে হাঁটতে সাহায্য করব, আমাকে ধরো। লিলি তো সেখানে হাঁটতে শুরু করে আর সে সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল, আর সে এবিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল, কারণ তার মেয়ে তার জন্য অনেক বেশি স্ট্রাগল করেছিল। আর সে এবিকে জিজ্ঞেস করে, আমি এত তাড়াতাড়ি সুস্থ কিভাবে হলাম। তখন সে বলে, কারণ বাবা আপনাকে সুস্থ করেছে। লিলি তো প্রথমে টেনশনে পড়েছে আর ভাবে কেউ আবার এবির বাবা হওয়ার নাটক করেনি তো। কিন্তু তখনই সেখানে হুয়ো চলে আসে। লিলি যখন হুয়োকে পুরো সুস্থভাবে দেখতে পায় তখন সে অনেক বেশি খুশি হয় আর ভাবে তার ব্রেন ক্যান্সার ঠিক হয়ে গেছে। এবিকে হান সেখান থেকে নিয়ে যায় যাতে লিলি এবং হুয়ো একসাথে কথা বলতে পারে। হুয়ো তো সেখানে একটা পেপার নিয়ে এসেছিল যেটার মাধ্যমে এবির কাজটারি সে পেয়ে যাবে। লিলি তাকে জিজ্ঞেস করে, তোমার ব্রেন ক্যান্সার কি ঠিক হয়ে গেছে। হুয়ো তো এখনো ভাবছিল লিলি টাকার লোভী, আর সে তাকে বলতে শুরু করে কন্ট্রাক্টে সাইন করে ফেলো। লিলি সেখানে হুয়োকে জিজ্ঞেস করে, কেন আমি এরকম করব। হুয়ো তাকে বলে, টাকার কারণে। আমি জানি তুমি এই জায়গায় সবকিছু নাটক করছো, কারণ প্রথম থেকেই তুমি টাকা অনেক বেশি পছন্দ করো, তাই তুমি এখন কি করবে তুমি নিজেই ডিসাইড করে ফেলো। লিলি ভাবতে শুরু করে সে যদি এবির কাছ থেকে গিভ আপ করে ফেলে সে অনেক ভালো একটা জীবন পেতে পারে। এবি তার কারণে অনেক কষ্টের জীবন পার করেছে, এটাই তার জন্য সুবর্ণ সুযোগ, সে অনেক ভালো একটা জীবনযাপন করতে পারবে। আর সে যদি হুয়োর সাথে থাকে তাহলে তার কোনো অভাব অনটন হবে না, সে যা চাইবে তাই পাবে। আর তার কাছে তো অনেক বেশি অভাব অনটন, সে কখনো এবিকে সুন্দর একটা জীবন দিতে পারবে না। আসলে হুয়ো তো 2টা কন্ট্রাক্ট নিয়ে এসেছিল, সে যদি প্রথমটায় রাজি না হয় সে তাকে দ্বিতীয় কন্ট্রাক্ট দিবে। যে কন্ট্রাক্টে হুয়ো এবং লিলির বিয়ের ব্যাপারে লেখা ছিল তারা দুজনে বিয়ে করে এবির সাথে অনেক সুখে শান্তিতে থাকতে পারতো। কিন্তু লিলি তো দ্বিতীয় কন্ট্রাক্টের ব্যাপারে জানতো না, সে তার মেয়ের ভালো জীবনের জন্য প্রথম কন্ট্রাক্ট সাইন করতে শুরু করে। কিন্তু হুয়ো যে পারো, আমি তোমাকে একটা জায়গায় যাওয়ার জন্যই সেখানে চলে এসেছিল। সেখানে ক্লাবের মধ্যে যখন লিলি আসে, লিলির আওয়াজ শুনে সে তাকে চিনতে পেরে যায়। মিনের সেখানে কিছু কাজ ছিল তাই সে তাকে রেখে সেখান থেকে চলে যায়। লিলি যখন জিকে দেখতে পায় সে তো অনেক বেশি শকড হয়ে যায়, আর আশেপাশে তার অনেকগুলো গার্ড ছিল, লিলি তো কোনো কিছুই করতে পারছিল না। জি তো লিলিকে বলতে শুরু করে, 5 বছর পর তুমি ফিরে এসেছো, এবার আমি সুযোগ ছাড়বো না। জি তাকে জোর করে একটা রুমের মধ্যে নিয়ে যায়, আর আমরা তার চোখ দেখতে পাই যে চোখের মধ্যে একটা মণি ছিল না, কারণ 5 বছর আগে লিলি বাঁচার জন্য তাকে একটা কাচের বোতল দিয়ে আঘাত করেছিল, এই কারণে তার চোখের অবস্থা এরকম হয়ে গেছে। বর্তমানে জি আবারও তার সাথে জোরাজোরি করার অনেক চেষ্টা করেছিল, লিলি তাকে থাপ্পড় মারে আর বাঁচার অনেক বেশি চেষ্টা করছিল। অন্যদিকে আমরা হুয়োর সে পার্টির সিন দেখতে পাই, সেখানে সবাই বসেছিল।
তারা সবাই ভায়োলিন বাজানো দেখছিল। তখনই হুয়া সেখানে জিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। একজন ছেলে বলতে শুরু করে, মিস্টার জি সে মেয়েটাকে খুঁজে পেয়েছে যে মেয়েটাকে সে 5 বছর আগে দেখেছিল। এত বছর পর সে মেয়েটাকে সে খুঁজে পেয়েছে, এত তাড়াতাড়ি কি ছাড়বে? হুয়া যখন লিলির নাম শুনতে পায় তখন তো সে অনেক বেশি শকড হয়ে যায় এবং তার হাতের মধ্যে গ্লাস ছিল সেটা সে ভেঙে ফেলে। অন্যদিকে হুয়া তো বেরিয়ে গিয়েছিল তাকে দেখার জন্য। জিকে দেখানো হয় যে কিনা এখনো তার সাথে অনেক বেশি চোরাচুরি করার চেষ্টা করেছিল। তখনই সেখানে হুয়া চলে আসে তাকে বাঁচাতে। হুয়া তো আসা মাত্রই জিকে অনেক বেশি মারতে শুরু করে। জি তো হুয়াকে চিনতে পারে না আর তাকে বলতে শুরু করে, তুমি কি তার সে বয়ফ্রেন্ড যার জন্য সে গর্ভবতী অবস্থায়ও কাজ করতো? আর সে তো তখন অনেক বেশি কষ্টে ছিল, আমি শুধুমাত্র তাকে সাহায্য করতে চেয়েছিলাম। হুয়া তো রেগে সেখানে জিকে অনেক বেশি মারতে শুরু করে। জি তাকে বলতে শুরু করে, তুমি আমাকে চিনো না, আমি তোমাকে 1 মিনিটে এই দেশ থেকে গায়েব করে দিতে পারি। হুয়া তো হানকে বলতে শুরু করে, আমাদের কত সময় লাগবে তাকে গায়েব করতে? তখন গিয়ে জি বুঝতে পারে সে হলো মিস্টার হাউ। তখন তো সে অনেক বেশি ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সেখানে হুয়া তাকে একেবারেই ক্ষমা করে না। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় লিলি হুয়াকে নিয়ে হসপিটালে গিয়েছিল। হুয়া এখন চেম্বারে ছিল। তখনই সেখানে গ্র্যান্ডপা এবং জ্যানি চলে আসে। সেখানে গ্র্যান্ডপাকে সবকিছু বলতেই চাচ্ছিল কেন সে তাকে ছেড়ে গিয়েছিল। জ্যানি তাকে থাপ্পড় দিয়ে বসে আর তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। সে তাকে কোনো কিছুই বলতে দিচ্ছিল না। সেখানে জ্যানি তাকে আবারও থাপ্পড় দিবে। হুয়াই সে তার হাত ধরে ফেলে আর তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বলেছি আমার ফ্যামিলি ম্যাটার একেবারেই দখল দিবে না। তারপর হুয়া লিলিকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল। লিলি সেই জায়গা দেখেই বুঝতে পারে এটাই সেই জায়গা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আর লিলি তো সব সময় চাইতো এই জায়গায় তাদের নিচের একটা বাড়ি হবে, যা হুয়া এখন কমপ্লিট করে ফেলেছে। এই জায়গায় হুয়া একটা বাড়ি বানিয়েছে। লিলিকে সে ঘরের মধ্যে নিয়ে যায় যেটার মধ্যে সবকিছু তার পছন্দ মতো সাজানো ছিল, সে যেরকম কল্পনা করেছিল। লিলি সেখানে তাকে সবকিছুই খুলে বলতে চাইছিল, কিন্তু সেখানে হুয়া তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। আর সে ভাবছিল লিলি সবকিছু এই কারণে বলছিল যাতে তার নাম না খারাপ হয়। লিলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই বিশ্বাস করে না। তারপরে সিনে আমরা তাকে তার বান্ধবী মিনির সাথে দেখতে পাই। মিনি তাকে বলছিল এখন সুসংবাদ, কারণ তোমরা এখন একসাথে হতে পারো। কিন্তু সে বলতে শুরু করে, হুয়া এখন আমাকে অনেক বেশি ঘৃণা করে, আমাদের একসাথে হওয়া সম্ভব না। আর হুয়া তো মনে করছে আমি জিয়ের সাথে ডেট করে তাকে ধোকা দিয়েছি। মিনি তাকে বলতে শুরু করে, আমার কাছে প্রমাণ আছে, আমরা প্রমাণ করতে পারি। কিন্তু সে বলে, বারবার আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে একবার আমার কথা বিশ্বাস করতে চায়নি, তাই আমি আর কোনো মিথ্যা আশা রাখতে চাই না। তারপর সে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে কয়েকজন লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মিনি তো সবকিছুই দেখে ফেলে, তাই সে তাড়াতাড়ি করে হুয়া পরিবারে চলে যায় সাহায্য চাওয়ার জন্য। মিনি ভেতরে যাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু তাকে ভেতরে ঢুকতেই দেওয়া হচ্ছিল না। আসলে আজকে হচ্ছে এবির ওয়েলকাম পার্টি, যে পার্টির মধ্যে অনেক মানুষ এসেছিল, কিন্তু মিনিকে তো ঢুকতেই দেওয়া হচ্ছিল না। হুয়ার তো মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, সে সেখানে যেতেই যাবে, কিন্তু জেনি তাকে থামায় আর বলে, আমি নিজে দেখছি, আমি নিজে হ্যান্ডেল করব। জেনি গিয়ে তাকে বলতে শুরু করে, তুমি এখান থেকে চলে যাও। মিনি তাকে বলে, লিলির অনেক বড় বিপদ, আমার তাকে বলতেই হবে। কিন্তু জেনি তাকে একেবারেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। মিনি বাধ্য হয়ে চলে যাচ্ছিল। তখনই তারা দেখা এবির সাথে হয়। মিনি তখন এবিকে সবকিছুই বলতে শুরু করে। তখন তারা দুজনই সেখান দিয়ে যেতে শুরু করে। গার্ড তাদেরকে থামায়, কিন্তু এবি তখন বলে সে আমার গেস্ট, তাকে ভেতরে যেতে দাও। এবির কথার ওপর তারা কোনো কিছুই বলতে পারে না আর তাকে ভেতরে যেতে দেয়। মিনি ভেতরে যাওয়ার পর সেখানে হুয়াকে কিছু বলতেই যাবে, কিন্তু আবারও মধ্যে জেনি চলে আসে আর বলতে শুরু করে, আজকে অনেক ভালো একটা দিন, আজকে লিলির নাম না নিলেই চলে। গ্র্যান্ডপাও এটাই চাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে স্ক্রিনে একটা ভিডিও চালু হয়ে যায়, যেটার মধ্যে একেবারে দেখা যাচ্ছিল 6 বছর আগে লিলির সাথে কি হয়েছিল। আর জি তার সাথে অনেক বেশি জোরাজুরি করার চেষ্টা করেছিল। এখন গিয়ে হুয়া সবকিছুই বুঝতে পারে। সেখানে মিনি কান্না করেছিল আর বলতে শুরু করে, তুমি একটা রুমের মধ্যেই ছিল, তাদের মধ্যে তো রোমান্স অনেক বেশি বেড়ে যাচ্ছিল। এবি তো সে রুমের মধ্যে যেতেই যাচ্ছিল, কিন্তু সেখানে গ্র্যান্ডপা এবং আঙ্কেল হান চলে আসে আর বলতে শুরু করে, কিছুদিন তুমি গ্র্যান্ডপা এবং আঙ্কেল হানের সাথেই থাকো আর তোমার মা বাবাকে একেবারে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি চলো। অন্যদিকে আমাদেরকে জেনিকে দেখানো হয় সে তার মায়ের কাছে নালিশ করছিল লিলির ব্যাপারে। লিলির নাম শোনার পরই তার কেমন জানি একটা খটকা লাগছিল। অন্যদিকে একটা ভায়োলিন কম্পিটিশন ছিল, যেখানে লিলি ভাগ নেওয়ার জন্য গিয়েছিল। হুয়ার কিছু কাজ ছিল, তাই সে তখন বাইরে চলে যায়। কিন্তু জেসি যখন সেখানে লিলিকে দেখতে পায় তখন তার মজা কুড়াতে শুরু করে, তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। অন্যদিকে আমাদেরকে জেনির মাকে দেখানো হয় যে কিনা একটা ছোট ভায়োলিন দেখছিল আর তার ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ছিল। সেখানে একটা ছোট বাচ্চাকে দেখানো হয়, যে বাচ্চাটা অনেক ছোট বয়সে অনেক ভালো ভায়োলিন বাজাতো, কিন্তু ভায়োলিন বাজাতে বাজাতে একটা তার ছিঁড়ে গিয়েছিল, এই কারণে সেটা শো পিস হিসেবে রেখে দিয়েছিল। আসলে এটা ছিল জেনির মায়ের আসল মেয়ে। তার মেয়ে অনেক বেশি ইউনিক ছিল, কিন্তু সে এখন জানে না তার আসল মেয়ে কোথায় আছে।
তারপরে সিনে আমাদের কম্পিটিশনের সিন দেখানো হয়। চ্যানির মা তো সেখানে যাচ্ছিল এবং সবাইকে এক এক ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করতো যে কে কত ভালো বাজায়। লিলির পালা যখন আসতেই যাবে তখনই সেখানে একজন স্টাফ এসে তার জামার মধ্যে কিছু একটা ফেলে দেয় আর তাকে চেঞ্জ করার জন্য একটা রুমের মধ্যে নিয়ে যায়। আর সে তার ফ্ল্যাশব্যাকে একজন আন্টিকে দেখতে পায় যার সাথে মিলে সেই ভায়োলিনটা বাজাচ্ছিল। চ্যানি এসে তার মা মিস সুকে বলতে শুরু করে, আপনার নিষিদ্ধ জায়গায় কেউ চলে গেছে। তখন সে তাড়াতাড়ি করে দেখার জন্য সেখানে চলে যায়। আসলে স্টাফ ভুল করে নয়, ইচ্ছে করে তাকে সেই জায়গায় নিয়ে এসেছিল আর এখন সে তার উপরই চিল্লাচ্ছিল। সেই স্টাফ ইচ্ছে করে সে ভায়োলিনটা ফেলে একটা জায়গায় দাগ করে ফেলেছিল, এখন সব দোষ লিলির উপরে দিচ্ছিল। সবাই তো সেখানে চলে এসেছিল। লিলি সবাইকে বলতে শুরু করে সেরকম কোনো কিছুই করেনি। চ্যানি তো বলতে শুরু করে আমার মায়ের সাথে একেবারেই তর্ক করবে না, এটা আমার মায়ের পছন্দের ভায়োলিন, কারো সাহস হয় না এটা ধরার, তাহলে তুমি কেন ধরেছো। মিস হু তো সেখানে লিলিকে ডিসকোয়ালিফাইড করে দেয়, কিন্তু তখনই সেখানে হুয়ো চলে আসে। চ্যানি তো এটাই চাচ্ছিল তাকে ডিসকোয়ালিফাইড করতে। মিস হু তো বলতে শুরু করে তুমি ভুল মানুষকে সাপোর্ট করছো। লিলি তো হুয়োকে বলতে শুরু করে আমাকে স্টাফ ভুল জায়গায় নিয়ে এসেছিল, আমি কোনো কিছুই করিনি, আমি শুধুমাত্র ভায়োলিনটা টাচ করেছিলাম, ভায়োলিনের মধ্যে থাকা দাগ আমার কারণে লাগেনি, আমার কথা বিশ্বাস করো। আর এই ভায়োলিনটা দেখার পর আমার মনে হয়েছে এটা আমি কখনো বাজিয়েছিলাম। আন্টি তো সেখানে তখন তাকে এটা বাজাতে বলে, তখন সে সেটা বাজাতে শুরু করে আর তাকে দেখে এরকম মনে হচ্ছিল যেমন লিলি তার মেয়ে। ও সেখানে বলতে শুরু করে এটার ফিঙ্গারপ্রিন্ট আমাদের বের করতে হবে, তাহলেই জানা যাবে কে এটা টাচ করেছিল আর বোঝা যাবে কিভাবে এটার মধ্যে দাগ লেগেছে। এ কথা শোনা মাত্রই তো স্টাফ সেখানে কান্নাকাটি করতে শুরু করে আর বলে আমাকে ক্ষমা করে দিন। সেখানে মিস হু ও সব কিছু বুঝতে পারে আর তাকে একটা স্পেশাল ইভেন্টের মধ্যে দাওয়াত দেয়। আর সে লিলির সেখানে চুলও নিয়ে নিয়েছিল ডিএনএ টেস্ট করার জন্য, কারণ তার সন্দেহ ছিল লিলি তার আসল মেয়ে। সেখানে জেনির মা তো লিলির জন্য অনেক উপহার সেখানে কিনে রেখে দিয়েছিল। জেনি তো ভাবছিল এই সব কিছু তার জন্য আর সেগুলো টাচ করছিল। মেয়ের তো সেখানে তাকে বলতে শুরু করে সব কিছু আপনার জন্য না। জেনি তখন ভাবছিল তাহলে এই সব কিছু কার জন্য। তারপরে সিনে আমাদেরকে লিলিকে দেখানো হয় যে কিনা জামা কাপড় পরে ট্রায়াল দিচ্ছিল আর পুরো পরিবার দেখছিল আর সিলেক্ট করে দিচ্ছিল। তারপরে আমাদের স্পেশাল ইভেন্টের দিন দেখানো হয় যেখানে অনেক বড় একটা অনুষ্ঠান হতে চলেছিল। মিস সুয়ের কাছে সেখানে ডিএনএ টেস্টের রিপোর্টও চলে এসেছিল আর সে জানতে পেরে যায় আসলে লিলি তার আসল মেয়ে। মিস সু তো খুশি হয়ে যায় প্রথম পারফরমেন্স যেটা তারা দুজনে একসাথে করছিল। তারপর আমরা তাদের পুরো পরিবারকে গার্ডেনে দেখতে পাই, তারা সবাই মিলে একসাথে মজা করছিল। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।